আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গণিতের 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আরো 35টি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। প্রতিদিনের ন্যায় যেটি করতে হবে, খাতা কলমে আপনাদের ম্যাথগুলা সমাধান করতে হবে দ্রুততর সময়ের মধ্যে এবং সঠিক উত্তর জানাতে হবে, মানে যেটা আপনার উত্তর আসে। এরপরে সঠিক কয়টি হচ্ছে এবং কয়টি ভুল হচ্ছে সেইটার আপনার পার্সেন্টেজটা বের করতে হবে। সাথে, সাথে কোনো টপিক যদি একদমই আনক্লিয়ার থাকে ওইটা আপনার নোট খাতায় লিখে রাখতে হবে। ওই টপিকটা আপনার বেসিক সহ মানে ওই টপিকটা আপনার শিখতে হবে। সো ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে বলব যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আ ক্লাসটি অবশ্যই সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আমরা ১ম প্রশ্ন চলে যাচ্ছি। এই টপিকটা কিন্তু রেগুলার টপিক, মানে আপনাদের নতুন কোনো টপিক না। অনেকগুলো ম্যাথ একই টপিকের উপর করাচ্ছি, কারণ আমরা ১০০০ টি প্রশ্নের মাধ্যমে যেন প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিসটাও হয়ে যায়। এই টপিকের বেসিক আমরা দেখেছিলাম। তাহলে দেখুন প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালে অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। তাহলে ১ম এ ২৫% বাড়ালো, তারপরে ২৫% কমালো। এখন বলতেছে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো? এই যে ২ বার একটা পণ্যের ২ বার বাড়ানো কমানো, এই জাতীয় প্রশ্ন থাকলে আমরা জানি শর্টকাট হচ্ছে এইটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তাহলে x এর ভ্যালু 25% বেড়েছে, আবার তারপরে অতঃপর 25% কমিয়েছে, তার মানে -25। তাহলে x এর ভ্যালু 25, y এর ভ্যালু -25 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখানে দেখছি যে 25 থেকে 25 বিয়োগ করে দিলে শূন্য হয়ে যাচ্ছে। 25, 25 প্লাস মাইনাসে মাইনাস, 25, 25 625 ডিভাইডেড বাই 100। ১০০ দিয়ে ভাগ করলে তাহলে ৬.২৫। মাইনাস থাকা মানেই হচ্ছে আবার কি কমবে। মাইনাস থাকা মানেই হচ্ছে কমবে। তাহলে ৬.২৫% কমেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কি কম হচ্ছে বলেন তো? যদিও আমি একটু আস্তেই কথা বলছি, কিন্তু সেইটা মানে পর্যাপ্ত কিনা এটা একটু জানাবেন। দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেইটাও কিন্তু আমাদের কমন টপিক। টপিকটা কিন্তু কমন। এখন আমরা ২৩ তম ক্লাসে রয়েছি। মেক্সিমাম টপিক কিন্তু কমন থাকবে, শুধু প্রশ্নটা আলাদা হবে। বার্ষিক ৪% সুদে ৳৫৫০ এবং বার্ষিক ৮% সুদে ৳৭০০ বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে আমার সুদের হারটা কত হবে? এইটা প্রশ্নে চাচ্ছে। তাহলে ২ টা হচ্ছে আমার মূলধন দেওয়া আছে। তাহলে এটা P1, এইটার হারটা হচ্ছে আমার R1, আর এইটা হচ্ছে আমার কি P2, আর এইটার হার দেওয়া আছে R2। তো R ইকুয়াল কত হবে দেখেন, আমরা শিখেছিলাম যে R ইকুয়াল হবে হচ্ছে P1 R1 প্লাস P2 R2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি যে P1 হচ্ছে আমার ৫৫০ গুণন হচ্ছে ৪, P2 হচ্ছে আমার ৭০০ গুণন হচ্ছে আমার ৮, আর নিচে হচ্ছে ৫৫০ যোগ হচ্ছে ৭০০। ৫৫০ আর ৭০০, ৭ ৫ ১২, ১২৫০। আর উপরে যদি আমরা করি ৫৫০, ৪ ৫ এ ২০ এর ০, তারপরে ৪ ৫ এ ২০ আর ২ এ ২২, আর এই একটা ০, ২২০০ টাকা। ২৭ টা হচ্ছে আমার ৫৬০০ টাকা। এবার উপরের ২ টা যোগ করে দিলে ৫৬ আর ২২, ৫৬, ৬৬, ৭৬ আর ২ এ হচ্ছে ৭৮, তাহলে ৭৮০০ আর নিচে ১২৫০। এবার যদি ০, ০ আমরা কেটে দিলাম। এরপরে যদি আমরা ৫ দিয়ে কাটতে পারি, ৫ পঁচিশে ১২৫। আর এখানে আমরা ৫ একে ৫, তাহলে ২ ৮, ৫ ৫ ২৫। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি? তাহলে ২৫ বিয়োগ করলে থাকতেছে ৩, আর হচ্ছে ০, ৫ ছক ৩০, ৫৬। এখন আমরা কিন্তু ক্যালকুলেশন ১৫৬ কে ২৫ দিয়ে কাটতে পারি। ২৫ দিয়ে আমরা জানি ৬ পঁচিশে ১৫০। তাহলে আর থাকতেছে ৬, অবশিষ্ট কত থাকতেছে ৬। তাহলে একটা আমরা শূন্য নিয়ে আসি আর দশমিক দিয়ে দেই। এবার ২৫ দুগুণ ৫০, থাকতেছে ১০। তাহলে ২৫ দুগুণ ৫০, তাহলে ২। তারপরে এই ২ এর সামনে একটা শূন্য দিয়ে ৪ পঁচিশে ১০০, ৬.২৪। ঠিক আছে? ক্যালকুলেশন গুলো একটু খেয়াল করবেন। এই ক্যালকুলেশন গুলো কিন্তু পারতে হবে। ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা যদি পরের হচ্ছে প্রশ্নটা একটু দেখি। পরের প্রশ্নটা দেখে আমরা এই টপিকগুলোও সব কমন, শুধু প্রশ্ন একটু আলাদা করে দিয়েছে। প্রশ্ন দেখেন দিচ্ছে একটি পরীক্ষায় ২৪% ছাত্র
24% ছাত্র একটি পরীক্ষায় 24% ছাত্র সে কি করেছে, ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য মানে ফেল করেছে সহজ ভাষায় 24%, এবং 43% ছাত্র গণিতে ফেল করছে। তাহলে বিজ্ঞানে ফেল 24 100 জনে, আর 43 জন 100 জনই হচ্ছে যারা গণিতে অকৃতকার্য হয়েছে। এবং যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে, 15 জন যারা আছে এরা বিজ্ঞানেও ফেল, এরা গণিতেও ফেল। এবার আপনার প্রশ্ন করতেছে তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে ও সব সাবজেক্টেই পাস, কোনো সাবজেক্টে তার ফেল নাই। এবার একটু চিন্তা করেন, বলতেছে 15 জন ছাত্রছাত্রী দুই বিষয়ে ফেল করছে, 24 জন করছে হচ্ছে আমার বিজ্ঞানে ফেল, এই 24 জনের মধ্যে 15 জন আছে যারা গণিতেও ফেল। তাহলে 24 থেকে 15 বাদ দিলে যে 9 জন থাকে, এই 9 জন শুধুমাত্র বিজ্ঞানে ফেল করছে। আবার আমার এখানে 43 জন ছাত্র গণিতে ফেল করছে, কিন্তু এই 43 জনের মধ্যে 15 জন আছে গবেট স্টুডেন্ট যারা বিজ্ঞানেও ফেল করছে। তাহলে এই 15 যদি আমি বিয়োগ করে দেই, 43 থেকে 15 বিয়োগ করলে 28 থাকতেছে। তাহলে এই 28 জন হচ্ছে স্টুডেন্ট যারা শুধু গণিতে ফেল করছে, কিন্তু ওরা বিজ্ঞানে পাশ করছে। তাহলে একটু চিন্তা করেন, এই 9 জন আছে, এই 9 জন শুধুমাত্র বিজ্ঞানে ফেল, এই 15 জন দুইটাতেই ফেল, আর এই 28 জন আছে সে হচ্ছে শুধু গণিতে ফেল। তাহলে সব যদি আমি ফেলের এই 3 ক্যাটাগরি তো আছে, এর বাইরে তো আর ফেল নাই। তাহলে এক সাবজেক্টে ফেল করছে 9 আর 28, 9 আর 28, তার মানে আমার কত হচ্ছে 37, আর হচ্ছে 15, তাহলে 52 জন স্টুডেন্ট আছে, এরা হয় দুই সাবজেক্টে ফেল অথবা এক সাবজেক্টে ফেল। আর এই 100 থেকে 52 বিয়োগ করলে যে 48 থাকে, এই 48 তাহলে অল সাবজেক্টে পাস করেছে। এগুলো হচ্ছে সূত্র ছাড়া। সূত্রও কিন্তু দেখিয়েছি, সূত্র দিয়ে আপনার করতে পারেন, কিন্তু যারা আসলে এই জিনিসগুলো এমনি মানে পড়বে আর বের করে ফেলবে, তার মানে ম্যাথের ভিতরে ডুবে যাওয়া যেটাকে বলে। কোন পরীক্ষায় 200 জন ছাত্রের মধ্যে 70%, চিন্তা করেন পার্সেন্টেজ মানে আমরা মোট কিন্তু 100 জন ধরে নেই, কিন্তু এখানে মোট 200, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, অনেক সময় এটা আপনি মিস করে চলে যাবেন। তো 200 জন ছাত্রের মধ্যে চিন্তা করেন, আমরা প্রথমে 100 জন ধরে নেই, 100 জনের মধ্যে 70 জন আমার বাংলায়, 60 জন ইংরেজিতে, এবং 40 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে ফেল কতজন? তাহলে একটু চিন্তা করেন, আমার 70 জন বাংলায় পাশ করেছে, 40 জন উভয় বিষয়ে পাশ। তাহলে এখানে এই 70 থেকে 40 বাদ দিলে 30 জন থাকে, এরা কিন্তু শুধু বাংলাতে পাশ করছে, কিন্তু ওরা কিন্তু অন্য সাবজেক্টে ফেল করছে। এবার একটু চিন্তা করেন, যে 60 জন স্টুডেন্ট আছে তারা হচ্ছে ইংরেজিতে কি করছে, ইংরেজিতে পাশ করছে, কিন্তু 40 জন আছে উভয় বিষয়ে পাশ। তাহলে এই 60 জনের মধ্যে 20 জন আছে যারা যারা শুধু ইংরেজিতে পাশ করতে পারছে, কিন্তু সব বিষয়ে পাশ করতে পারে নাই। তাহলে এই যে শুধু বাংলায় পাশ করছে 30 জন, শুধু ইংরেজিতে পাশ করছে 20 জন, 50 জন, আর 40 জন আছে সব বিষয়ে পাশ করছে। তাহলে এই 90 জন হচ্ছে আমার পাশ করছে যে কোনো এক সাবজেক্টে অথবা সব সাবজেক্টে। তাহলে আর এই 100 থেকে 90 যদি বাদ দেই, তাহলে 10 জন স্টুডেন্ট আছে এরা গবেট স্টুডেন্ট, এরা উভয় বিষয়ে ফেল করছে। তাহলে 100 জনে যদি 10 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে 200 জনে 20 জন স্টুডেন্ট কিন্তু উভয় বিষয়ে ফেল করবে। তো আপনারা অনেক সময় যেটা হবে পরীক্ষার হলে, যে এই 200 পড়ে যাবেন কিন্তু মাথায় থাকবে না, তো 10 বের হয়েছে 100 জনের মধ্যে, 10 কিন্তু অপশনে থাকবে, তখন ওইটা দিয়ে চলে আসবেন, এটা কিন্তু হবে না। এই যে হাসি মুখ দেখছেন, এই কাজটা কিন্তু এখনো করছে। 10 কিন্তু হবে না, জাকিয়া সুলতানাও একই কাজ করছেন। ঠিক আছে? সো এই 10 দিয়ে দিয়ে না, আমি কিন্তু বলে দিলাম, সতর্ক করলাম, এখন ওইটা মেইনটেইন করতে পারবেন কিনা এটা আপনার উপরে নির্ভর করতেছে। আপনার মেন্টাল অ্যাবিলিটি কতটা মানে শক্তিশালী। এখন আপনি যদি এগুলো কেয়ার না করেন, তাহলে পরীক্ষার হলে ভুল করবেন। এবার দেখেন, কফিলাতলী হাই স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে, 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করে। উভয় বিষয়ে ফেল করছে 10 জন। এখানে আবার আর এক কাহিনী করে দিছে। 10 জন উভয় বিষয়ে ফেল করছে। তাহলে 100 থেকে আমি যদি 10 বিয়োগ করি, 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাশ করছে, অন্তত এক বিষয়ে পাশ করেছে। তাহলে অন্তত এক বিষয়ে যদি বলি, ধরেন আপনি একটা ক্লাসে যে বললেন যে পরীক্ষা কিছুদিন আগে হয়েছে, একটা টার্ম পরীক্ষা হয়েছে, রেজাল্টও হয়ে গেছে, দিয়ে আপনি বললেন যারা অন্তত এক বিষয়ে ফেল করেছো তোমরা দাঁড়াও। এখন এই যে আমরা বললাম অন্তত এক বিষয় ফেল করেছো তোমরা দাঁড়াও,
তখন কি যারা সব বিষয় ফেল করছে তারা কি দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে। যারা সব বিষয় ফেল করছে তারা তো দাঁড়াবেই। যারা অন্তত একটা সাবজেক্টে পাস করছে তারাও দাঁড়াবে। তো আমার এখানে দেখেন উভয় বিষয় ফেল করছে 10%, তাহলে 90% আছে, এরা অন্তত এক বিষয়ে কিন্তু আমার অন্তত এক বিষয়ে কিন্তু পাস এরা। এক বিষয়ে কি আছে? এক বিষয়ে হচ্ছে আমার পাস। এই হচ্ছে 90%। এবারে আমরা ম্যাথটা দেখবেন যে কফিলাতুলি হাই স্কুলে 70% পরীক্ষাতে ইংরেজিতে পাস করেছে, আর ৮০% পরীক্ষার্থী আমার বাংলায় পাস করছে। তাহলে এই ৭০ আর ৮০ যদি আমি যোগ করি তাহলে ১৫০% হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেন তো। এই হইতে হবে এই অন্তত এক বিষয় পাস। যেহেতু 10% আমার ফেল করছে, তাহলে পাস করছে অন্তত এক বিষয় কত? ৯০%। কিন্তু এটা ১৫০ এ কেন চলে গেল? কারণ এই যে ১৫০ থেকে ৯০ যদি বিয়োগ করেন, এই বিয়োগফল ১৫০ থেকে ৯০ বিয়োগ করলে ৬০%। এই ৬০% স্টুডেন্ট আসলে আছে যারা এই হাই স্কুলে মানে ইংরেজির মধ্যেও আছে, যারা হচ্ছে আমার কার মধ্যে আছে? বাংলার মধ্যেও আছে। ৬০% স্টুডেন্ট আসলে উভয় বিষয়ে পাস করেছে। এখন বলতেছে উভয় বিষয়ে ৩৬০ জন যদি পাস করে তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে? তাহলে এই যে ৬০% স্টুডেন্ট, এই ৬০% এর ভ্যালু যদি ৩৬০ হয় তাহলে 1% এর ভ্যালু কত? ৬০। তাহলে আমার ১০০% এর ভ্যালু কত? ৬০০। 1% ভ্যালু ৬০ না ৬ হবে, তাহলে এটা হচ্ছে আমার ৬০০। এই ৬০০ জন হচ্ছে আমার মোট স্টুডেন্ট। আমি এইটা দিয়ে ম্যাথের মধ্যে আপনাকে যেন কিভাবে ঢুকে যাবেন এইটার একটু ট্রাই করতেছি। সূত্র দিয়ে করলে তো করা যায়। ওই সূত্র মুখস্থ করতে আবার অনেকে বিরক্ত লাগে। সূত্র যদিও আমি শিখেছি, সূত্রতে আপনারা কিভাবে করবেন। এবার চলেন একটু সরল করি। সরল করার সময় আমাদের যেটা অন্তত মাথায় রাখবো সেটা হচ্ছে বদমাস। তাহলে ব্র্যাকেট তারপর অফ এর, তার মানে এর কিন্তু পাওয়ারটা হচ্ছে এর হচ্ছে গুণের কাজ করে, কিন্তু এই গুণটা হচ্ছে ভাগ এবং অন্য যে সাধারণ যে মাল্টিপ্লিকেশনের চাইতে কিন্তু পাওয়ারফুল। তাহলে এর আছে এরটা গুণ হয়ে যাবে। তাহলে উপরে 21 গুণন 21 গুণন 21, নিচে এখন ভাগ আছে গুণ আছে, ভাগ এই হচ্ছে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন। তাহলে গুণ আর ভাগ থাকলে আমরা কোনটার কাজ করব? আগে ভাগের কাজ করব। তাহলে 21কে যদি 21 দিয়ে ভাগ করে দেই তাহলে থাকতেছে 1 গুণন 21, এই 21 দিয়ে কেটে দিলে তাহলে 441, 21 21 ক নাম্বার হচ্ছে আনসার। এবার এই এই ম্যাথটা যদি আমি করি, একটু চিন্তা করে দেখেন। এর কাজ আগে হবে, তাহলে এর কাজটা কি? গুণ। গুণ হয়ে গেল। তাহলে উপরেও 11/13 ইন্টু 3/4, নিচেও 11/13 ইন্টু 3/4, মানে যখন গুণ আকারে থাকবে এইটা আর এইটা কেটে দিতে পারি, এটা সরাসরি কেটে দিতে পারি। তাহলে সব যদি কাটাকাটি চলে যায় কি থাকে? 1 থাকে, কিছুই করলাম না। ঠিক আছে? এগুলোও কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। এবার এই ম্যাথটা করেন, দেখি কারা কত মনোযোগ দিয়ে গত ক্লাস করেছেন এবং গত ক্লাস থেকে আপনি কোন একটা জিনিস নিতে পেরেছেন। এই প্রশ্নটা আমি অনেকক্ষণ সময় ব্যয় করেছিলাম, কারণ ইন ডিটেলস শর্টকাটটা কিভাবে আসলো সেটাও কিন্তু বলেছিলাম। 10টি 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল যদি 560 হয়, পরবর্তী 5টি শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল, 5টা সংখ্যা আছে 5 5 25, তাহলে 560 থেকে 25 সাথে 25 যোগ করে দিলে 500 যে 85 সেটাই হবে আনসার। ব্যাখ্যা কিন্তু গত ক্লাসে অনেকক্ষণ ধরে দিয়েছি। কারা কারা পারলেন দেখি? এইটা পারলেন কারা কারা? দেখছি গতকালকের ক্লাস থেকে ওইটা মাথায় নিতে পেরেছেন কারা কারা একটু জানাবেন। এই প্রশ্নগুলা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35। দুইটা সংখ্যা ধরেন, প্রথম সংখ্যাটা এ আর দ্বিতীয়টা বি, তাহলে এ আর বি 35। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দ্বিতীয়টা কিন্তু বি আর তৃতীয়টা আমি সি ধরলাম, তাহলে বি আর সি এর গুণফল দেওয়া আছে হচ্ছে 63। দ্বিতীয় সংখ্যাটি কত? এখন এইটাকে আমরা কি সমীকরণ দিয়ে করব? না, প্রয়োজনই তো নাই। আমরা যেটা করব দেখেন, দুইটা সংখ্যার গুণফল যদি 35 হয় তাহলে ওই সংখ্যার দুইটা দিয়ে ভাগ করা যাবে তো 35কে। সাপোজ ধরেন 5 আর 7 ধরলাম, 5 7 35, তাহলে 35কে 7 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে। এখন আমার অপশনগুলো আছে 5। এবার বলেন দ্বিতীয় সংখ্যাটা, যে সংখ্যাটা হবে সেটা 35কেও ভাগ করা যাবে, সেটা 63কেও ভাগ করা যাবে। তাহলে 65 আর
63, 35 আর 63 যদি গসাগু বের করেন তাহলে উত্তর বের হয়। তা আমি ওই কনসেপ্টেও যাব না। আমার চিন্তা হবে যে যেহেতু ওই সংখ্যার গুণফল থেকেই আসছে, তাহলে অবশ্যই সংখ্যাটি দ্বারা 35কেও আমি ভাগ করতে পারবো, 63কেও ভাগ করতে পারবো। তো অপশন দেখেন, 5 দিয়ে কি 35কে ভাগ করা যায়, 63 কি করা যায়? যায় না। 6 দিয়ে 35কেও করা যায় না, 63কেও করা যায় না। একমাত্র 7 আছে, 5 নং 5 সাথে 35 আর 7 নং 63, তাহলে 7 হবে আনসার। 7 হবে আনসার। এই ম্যাথটা দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা জানি যে অসীম সংখ্যাগুলা, যেমন এটা সসীম, দশমিকের পর সসীম সংখ্যক আছে, সসীম সংখ্যক থাকলে কিন্তু এটা মূলদ হবে, অমূলদ হওয়ার কিন্তু অপশন নাই। এখন যেগুলো অসীম পর্যন্ত চলবে সেগুলার মধ্যে অসীম দশমিকগুলার মধ্যে আমরা জানি মূলদও হইতে পারে, অমূলদও হইতে পারে, মূলদও হইতে পারে, অমূলদও হইতে পারে। মূলদ কোনগুলা হয়? অমূলদ, মূলদ দুইটাই হইতে পারে। মূলদ হয় যদি আমার পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক বা আবৃত যদি থাকে, পৌনঃপুনিক যদি থাকে তাহলে হচ্ছে মূলদ হয়। পৌনঃপুনিক মানে নির্দিষ্ট অঙ্ক, নির্দিষ্ট অঙ্ক মানে একটা নির্দিষ্ট অঙ্ক বা দুইটা নির্দিষ্ট অঙ্ক বা একাধিক নির্দিষ্ট অংশ বারবার রিপিট হইতে থাকবে, যেমন এক এক করে করে আসতেই আছে, তাহলে 1.1 পৌনঃপুনিক লিখতে পারি। সো এই সংখ্যাটা হচ্ছে মূলদ। আবার 1 এর পরে 0.1 তার মানে 0.1 যাচ্ছেই, তার মানে একে আমরা লিখতে পারি 1.101 পৌনঃপুনিক লিখতে পারি। সো এইটাও কিন্তু মূলক। এবার আমাদের এই লাস্টের যেটা আছে এটা কিন্তু পৌনঃপুনিক না। সো পৌনঃপুনিক যেহেতু না, সুতরাং এটা হচ্ছে আমার অমূলদ সংখ্যা। ইয়েস, ঘ নাম্বারটা। 5টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম 3টির যোগফল 24। 5টা সংখ্যা আছে, শেষ 3টির যোগফল হচ্ছে কত হবে? প্রথম 3টির যোগফল যদি ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিক, তাহলে 24কে যদি 3 দিয়ে ভাগ করি 8 হয়, তাহলে 8 এর একটা কম 7 আর আরেকটা হচ্ছে 9, তাহলে ক্রমিক সংখ্যা হচ্ছে 7, 8, 9। তাহলে এর পরে সংখ্যাগুলো হবে 9 এর পরে হবে 10, তারপরে 11। এই হচ্ছে আমার 5টা ক্রমিক সংখ্যা বের হয়ে গেল। বলছে শেষ 3টির যোগফল কত? তাহলে শেষ 3টি করতে হলে 9 আর 10, 19 আর 11, 30 হচ্ছে শেষ 3টার যোগফল। একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করলে, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করলে গুণফল 60 হয়। সংখ্যাটি কত? তাহলে বলতেছে ভাগফলকে 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে 60 হয়। তাহলে 4 দিয়ে গুণ করার আগে সংখ্যাটা কত ছিল? ভাই 4 দিয়ে গুণ করে 60 হইছে, তাহলে 4 দিয়ে ভাগ করে দেন। তাহলে 4 দিয়ে গুণ করার আগে সংখ্যাটা ছিল 15। তার মানে ওই যে একটি সংখ্যাকে 4 দিয়ে গুণ করার আগে সংখ্যাটি ছিল 15, তার মানে এই যে ভাগ করে যে ভাগফল হচ্ছে 15। এবার বলতেছে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে ভাগফল 15। ভাই ভাগফল পাইছেন 15, 5 দিয়ে ভাগ করে, তাহলে ওই সংখ্যাটা কত? তাহলে 5 দিয়ে গুণ করে দেন, 5 15 75, তাহলে ওই একটা সংখ্যা ছিল হচ্ছে 75। রিভার্সে আসতেছেন, রিভার্সে আসতেছেন। মাথা এই এই অঙ্কগুলো পারার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে মাথা ঠান্ডা করে আপনাকে চিন্তা করতে হবে। কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয়, হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়। ভগ্নাংশটি কত? তাহলে আমি একটু চিন্তা করি যে আমার আমার হর আর লব কি? উপরে যেটা থাকে সেটা লব। তাহলে এক্স আর হর হচ্ছে নিচে। প্রশ্নে বলতেছে যে লবের সাথে যদি আমি 1 যোগ করি, এখানে আপনারা অপশন টেস্ট করেও করতে পারেন। আমি আপনাকে বলবো অপশন টেস্ট করেও করতে পারেন। যেমন ধরেন 2/7 ধরলাম। তাহলে লবের সাথে 1 যোগ করব, তাহলে 3/7 হচ্ছে। বলেন তো 3/7 কি হইল? তাহলে কি এটা কি হইতে পারে? এটা হবে না, কাটা। এবার আমরা খ নাম্বারটা দেখি, 1/8। এবার আমরা যদি লবের লবের সাথে 1 যোগ করি, তার মানে উপরে 1 যোগ করলে কত হয়? 2/8। তাহলে কাটাকাটি করলে কি হয়? 1/4। আমার তো হাফ হওয়া লাগবে, সো এইটাও হবে না। এখন আমরা পরেরটা দেখি, এইটা দেখি। তাহলে এইটার সাথে যদি লবের সাথে যদি 1 যোগ করি, তাহলে 3 পরিণত হবে 4, 4/8, তাহলে হাফ হচ্ছে। কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে। এবার পরেরটার সাথে যদি আমরা যোগ করি, 3 একে 4/5,
তাহলে 4/5 হয়, এটাও হচ্ছে না। সো প্রথম শর্ত শুধু গ নাম্বারে খাটতেছে, সো গ নাম্বার রাইট। আমি বলবো আপনারা এইভাবে করেন, আর না হলে এক্স প্লাস ওয়াই এটাকে আপনার শর্ত দিতে হবে 1 যোগ করলে এটা হয় হাফ, আর এক্স ওয়াই প্লাস 1 এটা যোগ করলে এটা হচ্ছে আমার কত 1/3। দুইটা সমাধান করলে ওইটাই চলে আসবে। এবার এই প্রশ্নটা দেখবেন, কোন পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় হচ্ছে 80। যদি 20%, 100 জনের 20% কত 20 জন, তো 20% মানে 20 জন ছাত্রকে বাদ দেওয়া হয়, তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় হয়, প্রাপ্ত গড় নম্বর হয় 90। 20% ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর কত? ঠিক আছে, তাহলে দেখেন 100 জনের গড় হচ্ছে আমার 80, তাহলে 100 জনের মোট মার্ক হচ্ছে 80 গুণন 100 8000। 20 জনকে বাদ দিয়ে দিলাম, 20 জনকে বাদ দিয়ে দেওয়ার ফলে ছাত্রদের গড় হয়ে গেছে 90। তাহলে 20 জনকে বাদ দেওয়ার ফলে আমার ছাত্র সংখ্যা হচ্ছে 80, তাহলে 80 গুণন 90 8 নং 72 7200, তারা মোট মার্ক পেয়েছে 7200। এবার 20 জন যে চলে গেল, মার্ক আমার কমে গেছে 8000 থেকে 7200, তাহলে 800 মার্ক হচ্ছে কমে গেছে। এই 800 মার্ক অবটেইন করেছিল 20 জন স্টুডেন্ট। কাটাকাটি যদি করি তাহলে এই 800 কে 20 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে, তাহলে 40 গড় ছিল তাদের, ওই যে এরা চলে গেছে, তার মানে চলে আসলে যায় নাই, ও বাদই তো দেওয়া হয়েছে। ঠিক আছে, ওদেরকে কান ধরে বের করে দেওয়া হয়েছে, মার্ক কম পাইছে। ইয়েস। এবার এই প্রশ্নটা একটু দেখবেন, 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম চারটির গড় 52। তাহলে প্রথম চারটির গড় হচ্ছে 52 গুণন 4, গুণ করলে 4 দুগুণে 8, তারপরে 4 5 20 208, শেষের পাঁচটির গড় 38। তাহলে 38 হচ্ছে পাঁচটার গড়, 5 8 40, হাতে আছে 4, 3 5 15 আর 9, তাই তো 3 5 15 আর 4 190। তাহলে যদি আমরা 190 আর 208 যোগ করে দেই 8 9 398, তাহলে এই যে প্রথম চারটা সংখ্যা আর শেষের যে আমার পাঁচটা সংখ্যা, তাহলে 4 5 9টা সংখ্যা হচ্ছে যোগফল 398, 10টার যোগফল 462 হলে পঞ্চম সংখ্যা যেটা আমরা ইনক্লুড করি নাই, এই 4-এর 5 পরেরটা 5, এইটা কাজে কত? তাহলে এই 462 থেকে যদি 398 বাদ দিয়ে দেই তাহলে আমার 64 থাকতেছে। এটাই আসলে পঞ্চম সংখ্যাটা ছিল। সঠিক অ্যান্সার আপনারা দ্রুততম সময়ের মধ্যে করে বের করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যত সহজে পারা যায়, মানে যেইটা আপনি পরীক্ষা হলে চিন্তা করবেন এইটাই কিন্তু ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত হচ্ছে 2:1 আছে। তাহলে দুধ যদি 2 ভাগ হয়, পানি আছে 1 ভাগ, তাহলে ভাই মোট কয় ভাগ? মোট হচ্ছে 3 ভাগ। তাহলে 20 লিটার যদি আমার 3 ভাগ, 60 লিটার যদি 3 ভাগ হয়, প্রতি ভাগে আছে 20 করে। তার মানে দুধ আছে 20 দুগুণে 40 আর পানি আছে 20। চিন্তা করেন, এই হচ্ছে 40 আর 20। এখন বলতেছে অনুপাতটা 1:2 করে দিতে হবে। তার মানে দুধ 1 ভাগ থাকলে পানি আমার থাকতে হবে 2 ভাগ। চিন্তা করেন, মানে ও তো 2 নাম্বার ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী। তার মানে তার দুধ আছে 40, এখন সে এই পাশে 40-এর ডাবল নিবে, 80 করতে হবে। তাহলে ছিল 20, এখন করতে হবে 80। তাহলে আমার এক্সট্রা যোগ করতে হবে কত? 60 পানি যোগ করতে হবে। সে 60 লিটার পানি যোগ করতে পারতেছে। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, স্রোতের ধরেন নৌকার বেগ যদি ইউ হয়, স্রোতের বেগ ভি, তাহলে স্রোতের অনুকূলে মানে একই দিকে, তার মানে ইউ প্লাস ভি হচ্ছে আমার 15। তারপরে হচ্ছে প্রতিকূলে ঘন্টায়, তার মানে ইউ মাইনাস ভি হচ্ছে আমার, তাহলে কত? ইউ মাইনাস ভি হচ্ছে আমার 5, তাহলে ইউ প্লাস ভি হচ্ছে আমার 15। এবার ভি এর ভ্যালুটা চাচ্ছে, দ্বিতীয়টার ভ্যালু, তার মানে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমার বিয়োগ করলে 15 থেকে 5 বিয়োগ করলে 10, দিয়ে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 5। তাহলে আমাদেরকে যদি নৌকার বেগ বের করতে বলতো তাহলে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, আর স্রোতের বেগ বের করতে বলে বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ। একদম সিম্পল হিসাব। ইয়েস। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার বেগে আমার 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? চিন্তা করেন, ধরেন আমাদের
এই হচ্ছে 300 মিটার প্ল্যাটফর্ম। এখন এইটার উপর দিয়ে একটা ট্রেন যাবে, এই ট্রেনটা হচ্ছে আমার 100 মিটার। এখন ট্রেন কিন্তু যখন এই ট্রেনের মাথাটা এই প্ল্যাটফর্মের এই শুরুর বিন্দুতে, ট্রেনের শুরুর বিন্দু উঠে গেছে, তখন থেকেই কিন্তু আপনি চিন্তা করবেন, ধরেন এটা ব্রিজ হলে প্ল্যাটফর্মের উপরে ট্রেনটা আছে এবং প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের এই শেষ বিন্দুটা, ট্রেনটা এই রকম ভাবে বসতে হবে। তাহলে ট্রেনের এই আগের বিন্দু কিন্তু এখানে থাকতে হবে 100 মিটার। তাহলে চিন্তা করেন, ট্রেন যখন এখানে আসছে তখন কিন্তু এখান থেকে কাউন্ট করা হবে ট্রেন উপরে, প্ল্যাটফর্মের উপরে উঠেছে এবং ট্রেনের শেষ বিন্দু দিয়ে আমরা চিন্তা করব, শেষ বিন্দু যখন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে তখন কিন্তু আমরা ট্রেনটা অতিক্রম করে ফেলছে। তাহলে এই জায়গাতে কিন্তু আমার এই ট্রেনের 100 মিটার আর প্ল্যাটফর্ম 100 মিটার, এই দূরত্ব কিন্তু আমার 300 প্লাস 100 400 মিটার হিসেবে ক্যালকুলেশন করতে হবে। কেন, এটা কিন্তু বলে দিলাম। এবার চিন্তা করেন, ওর বেগটা হচ্ছে 60 কিলোমিটার পার 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার মানে মিটারে নিয়ে যান 1000 দিয়ে গুণ, সেকেন্ডে নিয়ে গেলে 3600 দিয়ে ভাগ, এই দুইটা কেটে দিলাম, 6 6 36, 100 উপরে তাহলে 100, নিচে হচ্ছে 6, তাহলে আমরা 50/3 আমরা কাটতে পারি। এবার আমরা জানি কত 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 সময় লাগবে, সময়টি হচ্ছে দূরত্ব হচ্ছে আমার 400 আর বেগ হচ্ছে 50 হচ্ছে আমার 3। তাহলে এটাকে 400 গুণন 3টা উপরে চলে গেল, 50টা নিচে চলে যাবে, তার মানে এই শূন্য কাটা, 5 হচ্ছে 8, 3 8 হচ্ছে আমার 24 সেকেন্ড হচ্ছে এইটার উত্তর। ইয়েস, 24 সেকেন্ড। অনেকেই পেরেছেন। এ বি সি এর ভ্যালু দেওয়া আছে a মাইনাস বি, এটাতে একদমই সহজ হবে। তাহলে -1, মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে -2, মাইনাস সি এর ভ্যালু দেওয়া আছে -3, -1 মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে +3, 3 আর 2 5 থেকে 1 বিয়োগ করলে তাহলে আমাদের হয়ে যাবে 4। তাহলে আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে 4, -4 কিন্তু এখানে নাই। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে 4। তাহলে অপশন এটার জন্য কত হবে? এটার জন্য 4 হবে আনসার, মানে -4 না, এটা আসলে মাইনাস না হয়ে এটা শুধু 4 হবে। ওকে, y এর ভ্যালু কত হলে এটি একটি পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি কারা? যাদেরকে আমরা সূত্র ফেলে a প্লাস বি হোল স্কোয়ার আকারে ফেলতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার আকারে ফেলতে পারবো, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে ফেলতে পারবো। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি a স্কোয়ার মা প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা করি আমাদের এখানে কি ঘটনা ঘটে। এই যে প্রথমে যার উপর স্কোয়ার থাকে এবং শেষে যার উপর স্কোয়ার থাকে, ভেতরে 2 ইন্টু সেই দুইটার গুণফল। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে 16x² মাইনাস xy প্লাস 25, তাহলে প্রথমে যেটা আছে তাকে হোল স্কোয়ার আকারে লিখি, 4a² x² লেখা যায়, লাস্টে 25 আছে, একে 5 এর উপর স্কোয়ার দিতে পারবো, মাইনাস আমি মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে ভিতরে কি হবে, 2 ইন্টু প্রথমটা গুণন লাস্টেরটা, তার মানে 5। তার মানে এখানে তাহলে 4 5 20, 20 দুগুণে 40x থাকার কথা। কত থাকার কথা? 40x। আছে কত? xy। তো বলতেছে y এর ভ্যালু কত হলে, তাহলে x তো x আছে, তাহলে y এর ভ্যালু হইতে হবে 40। y এর ভ্যালু যদি 40 হয় তাহলে আমরা একে কি করতে পারবো, সূত্রে ফেলে দিতে পারবো, তার মানে এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হবে। এটা আমাদের বহুল প্রচলিত যে সূত্রটা রয়েছে সেইটা দিয়ে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র ফেলি তাহলে x মাইনাস 1/x হোল কিউব, মাইনাস থাকলে এখানে +3 ইন্টু x ইন্টু 1/x, x মাইনাস 1/x, এই x x কাটা, তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে -√5 কিউব প্লাস 3√5। তাহলে √5 এর উপর কিউব মানে √5 গুণন √5 গুণন √5, তাহলে √5 হচ্ছে 5, 5√5, তাহলে এখানে হচ্ছে 5√5 আর 3√5, 5 3 8√5। কঠিন কিন্তু না, আপনি এভাবে জাস্ট চিন্তা করে ম্যাথগুলো করে ফেলতে হবে। কিন্তু
কি হচ্ছে সূত্র কিন্তু আপনাকে না জানলে কিন্তু ম্যাথে আটকে যাবেন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কত দেখছেন প্রশ্ন আবার মনে করুন উৎপাদক উৎপাদক মানে কি এইটাই ব্যবহার করে এটাই কিন্তু মেন সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটার উৎপাদক দুইটা একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই এটাই কিন্তু মেন সূত্র যেটা দিয়ে আমরা অন্যগুলা ম্যাথ করেছি। কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেখে আবার কিন্তু অনেকে ঘাবড়ে যান। একই টাইপের হুবহু ম্যাথ কিন্তু গতদিনে আমি সমাধান করে দেখিয়েছি আপনাদেরকে এইটা। এখন আজকে আর একটা সেটা হচ্ছে দেখেন ওয়াই স্কোয়ার 4 আর 4 দেখেই বুঝতে পারবেন যেখানে আমার সূত্র পড়বে, কারণ ওয়াই স্কোয়ার আর 4 কে 2 স্কোয়ার লিখতে পারেন। সো তাহলে মাঝে 2 ইন্টু 2 ইন্টু তাহলে 2 দুগুণে 4, কিন্তু মাইনাস আছে আমি যদি এক্স স্কোয়ার মাইনাসটা কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y ছিল এবার মাইনাস 4y মাইনাস ছিল মাইনাস যেহেতু কমন নিয়েছেন তাহলে প্লাস 4 হয়ে যাবে। এবার এক্স স্কোয়ার মাইনাস এইটাকে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ফেলতে পারেন, সূত্র এবার ফেলে দেন ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে দেখেন তো এইটা কোন সূত্র পড়ে গেল, এই যে এ প্লাস বি সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে একটু আগে যেটা আমরা করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে প্রথমবার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2 প্রথমবার প্লাস, তারপরের বারে এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 2। তাহলে এর উৎপাদক কয়টা, এর উৎপাদক দুইটা, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। এখন অপশনে কোনটা আছে দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ক নাম্বারটা হচ্ছে আনসার। বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন, বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে বুঝতে পারছি না, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে হবে, বুঝতে সুবিধা হলেও জানাতে হবে, এতে করে আমার ভালো লাগা কাজ করবে, ঠিক আছে জানাতে হবে। এবার দেখেন রুট থাকা মানে আমরা জানি এটা কিন্তু যে এন রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/n, তার মানে এন রুট থাকা মানে পাওয়ারকে এন দ্বারা ভাগ করা, তাহলে শুধু রুট থাকা মানে পাওয়ারকে 2 দ্বারা ভাগ করা। 3 রুট n এর ভ্যালু 3 থাকা মানে যেটা পাওয়ার থাকবে সেটাকে 3 দ্বারা ভাগ করা। এবার সেম জিনিসের উপর যখন পাওয়ার হয়, যখন সেম জিনিসের উপর পাওয়ার হয় এবং দুইটা সমান হয় তখন পাওয়ারগুলো অ্যাকচুয়ালি সমান না হয়ে পারে না। তার মানে পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা অবশ্যই 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এর সমান হইতে হবে। আর যদি আমরা গুণ করি তাহলে 3x প্লাস 3 2 দিয়ে যদি গুণ করি 2 দুগুণে 4x মাইনাস 2। এবার এই 4x এটাকে ওই পাশে নিয়ে গেলে x, 4x থেকে 3x বিয়োগ করলে x থাকে, এই মাইনাস 2 কে এই পাশে নিয়ে আসলে 3 আর 2 এ 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার 5। খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। এবার যদি এই ম্যাথটা আমরা দেখি 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলা, ক্রমিক সংখ্যা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 n পর্যন্ত যদি যান যোগফল কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 49টা যেহেতু আছে কত পর্যন্ত গেছে, তাহলে আমার যোগফল s ইকুয়াল হবে 49 গুণন 49 প্লাস 1 তার মানে 50 ডিভাইডেড বাই 2, তাহলে কাটলে 25, তার মানে 49 গুণন 25 এটা হচ্ছে যোগফল। এবার তার গড় বের করতে বলছে, তাহলে যোগফল যেহেতু 49টা তাহলে আমি 49 দিয়ে যদি ভাগ করি তাহলে গড় পাওয়া যাবে, তাহলে গড় হচ্ছে আমার 25, গড় হচ্ছে আমার কত 25। এবার দেখুন এইটার যদি সমীকরণটা সলভ করে আমরা সুন্দর ঢালাও গুণ করে দিতে পারি, তাহলে 2x দিয়ে এখানকে গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x, তারপরে মাইনাস x মাইনাস 1 দিয়ে করলে মাইনাস 3, এরপরে 2x দিয়ে x এ গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x। এবার দেখেন এই পাশেও 2x স্কোয়ার আছে এই পাশেও 2x স্কোয়ার আছে কেটে দিলাম, তারপরে ইমপ্লাইজ দ্যাট 6x থেকে x বিয়োগ করলে 5x আর এই পাশের 2x এই পাশে আসলে আবার মাইনাস 2x, তাহলে 5 থেকে 2 আবার বিয়োগ করলে 3x ইকুয়াল, এবার এই তিনটা ওই পাশে গেলে শুধু 3 থাকতেছে, তাহলে x ইকুয়াল থাকতেছে 1, ক নাম্বার আনসার। ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করবেন, আমি দেখেন চোখ দিয়ে আমি কি দেখে এই পাশে আর নিয়ে আসলাম না, মানে আরেক লাইন করলাম না, আমি
এইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়, এটা তো জানি। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর এই দুইটা এই পাশে আসলে মাইনাস, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। এই ক্যালকুলেশন করে এভাবে আপনাদের পারতে হবে। পারবেন কখন? যখন নিজে বাসাতে এভাবে চিন্তা করবেন। খালি দেখে চোখ দিয়ে করতে গেলে হবে না, ব্রেন কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে? যদি x প্লাস 5y ইকুয়াল 16 হয়, x ইকুয়াল 3y হয়, y এর ভ্যালু কত? ভাই এখানে x এর ভ্যালুটা এখানে সোজাসুজি বসায় দেন। তাহলে x এর ভ্যালু যদি 3y বসান, তাহলে 5y ইকুয়াল 16 সহজভাবে। 5 3 আর 5 এ হচ্ছে 8, 8y ইকুয়াল যদি 16 হয়, তাহলে y ইকুয়াল কত? 2। y এর ভ্যালুই তো চেয়েছে, তাই y এর ইকুয়াল হচ্ছে আমার 2। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 গুণ। তাহলে এই একটি সংখ্যাকে চোখ বন্ধ করে x ধরেন বা যা খুশি তাই ধরেন। তাহলে এটা যদি x হয়, এটা 2/3x। বলেন তো কে বড়? বলেন তো বড় কে? ভাই এটা x হলে এটা তার 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 3 ভাগ হলে হচ্ছে সমান হইতো। 3 ভাগের 2 ভাগ মানে কম। তাহলে বড় হচ্ছে x আর এই হচ্ছে ছোট। সংখ্যা দুটি সমষ্টি। তাহলে x 1 ভাগ, সরি x হচ্ছে, আর x এর 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমার কত? 100। তার মানে এখানে 3 ভাগ আর 2 ভাগ, মোট 5 ভাগ হবে। 5/3x, এটা হচ্ছে 100। তাহলে x লসাগু করে দেখেন এইটাই হয়, কারণ x কে আমি 3 ভাগ করে ফেলছি। এখানে 3 ভাগ, এখানে 2 ভাগ, 5 ভাগ। x ইকুয়াল তাহলে কত হবে? 100 3/5, 5 20 100, 3 20 60। ক্যালকুলেশনগুলো খুবই ইজি গণিতের, যদি আপনি ধরতে পারেন। যেহেতু এখানে x এর 3 ভাগের 2 ভাগ আছে, তাহলে x কে আমি মোটা বড় x-টাকে, সম্পূর্ণ x-টাকে 3 ভাগ করে ফেলছি। তাহলে এখানে পুরো x থাকা মানে 3 ভাগ আছে, আর এখানে তো 2 ভাগ আছে, এজন্য 5 ভাগ। আর নিচে কিন্তু 3 ভাগ, যেহেতু 3 ভাগের 5 ভাগ, এজন্য এটাকে অপ্রকৃত। 3 ভাগের মধ্যে থেকে কি 5 ভাগ দেওয়া যায়? এজন্য এটা প্রকৃত না। এইজন্য এটা প্রকৃত না। একজনকে আপনি বললেন, ধরেন একটা জায়গায় 3টা আম আছে, আপনি বললেন আমাকে 5টা আম দেন, দিতে পারবেন? এইজন্য এটা প্রকৃত না, অপ্রকৃত জিনিস। এই জিনিসগুলো বুঝতে আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছি, আমি সংখ্যার উপরে ক্লাস নিচ্ছি 13টি। সংখ্যার বেসিকটা ক্লিয়ার করে নেবেন। ইএম জবে সংখ্যার উপরে ক্লাস আছে। ইএম জবে যাবেন, জব ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যে দেখবেন সংখ্যার উপরে 13টি ক্লাস আছে। এই ক্লাস 13টি করাটা খুবই জরুরি প্রত্যেকটা জব প্রার্থীদের জন্য। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। স্থান বিনিময় করলে বৃদ্ধি পায়, সেটা আবার 54। অঙ্ক দুইটার যোগফল 12। সংখ্যাটি কত? তো আমি এই জাতীয় ম্যাথে কিন্তু বলছি আপনি প্রিলিমিনারির জন্য অপশন টেস্ট করবেন। 5 7 12, 7 5 12, 3 9 12, 9 3 12। তাহলে এটা আসলে আসলে কোনো কাজের না। ওই শর্তটা কাজের না। এখন আমার কাজের যেটা শর্ত হচ্ছে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে 54 বেড়ে যাইতে হবে। বেড়ে যাবে। ভাই এই যে 57 কে স্থান বিনিময় করলে 75 হয়, কত বাড়তেছে? দেখতেই তো পাচ্ছেন, 15 আর 3 18 বাড়ছে, ওরা হবে না। এই 75 কে আপনি স্থান বিনিময় করলে কমে যাচ্ছে, হবে না। 39 কে স্থান বিনিময় করলে 93 হয়, আর 93 কে স্থান বিনিময় করলে 39 হয়, এটা তো কমে যাচ্ছে, হবে না। সো গ নাম্বার ছাড়া উপায় নাই। এত দ্রুত যে এগুলা করে ফেলতে পারবেন, ঠিক আছে? ইয়েস, 2 3x বললে আরো সহজে। আমি তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কি করতে পারেন, যে এই যে যখন অর্ধেক বলবে বা এত ভাগের এত ভাগ বলবেন, সবসময় উপর নিচে মোট আর ইয়েটা ধরে নেবেন, ঠিক আছে? এবার দেখেন 2600 টাকার মধ্যে 3 জনের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে প্রথম প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ। তাহলে প্রথম ব্যক্তি যেহেতু দ্বিগুণ, তাহলে প্রথম ব্যক্তিটা 2x দেন, আর দ্বিতীয় ব্যক্তিটা কই? এই যে দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে আমার, দিয়ে দিলাম x। এবার বলতেছে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 10 ভাগের 1 ভাগ। তাহলে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির 10 ভাগের 1 ভাগ। তাহলে দ্বিতীয় ব্যক্তি যদি আমার x হয়, তাহলে তৃতীয় ব্যক্তি কত? 10 ভাগ, তার মানে 10x। চিন্তা করেন। আমি বললাম আমি হচ্ছে আপনার চাইতে 10 ভাগের 1 ভাগ পাবো। ধরেন নারিকেল ভাগ করতেছি, আপনি যে কয়টা নারিকেল পাবেন তার 10 ভাগের 1 ভাগ আমি নারিকেল পাবো। দিয়ে ভাগ করে বলছে আমি একটা নারিকেল পাইছি। তাহলে আপনি কয়টা? আপনি 10টা নারিকেল পাইছেন, ব্যাপারটা তাই। তাহলে এখন বলতেছে ওদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। একজন পাইছে x, একজন 2x, একজন 10x। তাহলে 10 2 12 1 13, মোট 13টা ভাগ আছে। 13 ভাগ মিলায় হচ্ছে 2600। তাহলে x ইকুয়াল 200। আমরা বলছি তৃতীয় ব্যক্তি কত টাকা পেল? তৃতীয় ব্যক্তি তো 10 ভাগ পাইছে। তাহলে 10 দুগুণে 20, 200 2000 টাকা।
ও পাইছে 2000 টাকা। এবার এক ব্যক্তি এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো সে যদি দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তবে প্রত্যেকটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। তাহলে সে কতগুলা কলম কিনেছিল? ধরে নিলাম সে এক্স সংখ্যক কলম কিনছে। তাহলে 240 টাকায় যদি এক্স সংখ্যক কলম কিনে এক্স দিয়ে ভাগ করলে আমি কলমের মান মানে প্রত্যেকটা কলমের দাম বের করলাম। এবার যদি সে একটা কলম বেশি কিনতো তার মানে এই 240 টাকাতে আগে এক্স সংখ্যক কিনেছিল, এখন এক্স প্লাস 1 সংখ্যক যদি বেশি কিনতো তাহলে প্রতিটা কলমের দাম 1 টাকা কম পড়তো। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করলাম তাহলে সেটা 1 হইতো। এইটাই হচ্ছে আমার প্রশ্ন বলা। এটা কি প্রশ্ন বলা? ইংরেজি আর বাংলা এক করছি, এটা না করে ইংরেজি। বুঝতে পেরেছেন? প্রথমে বললাম 1 সংখ্যক কলম কিনছে। তাহলে আমরা যদি বলি 25 টাকা দিয়ে 5টা কলম কিনছে, তাহলে 25কে আমি কি করব? 5 দিয়ে ভাগ করব না? তাই তো আমি কি প্রত্যেকটা কলমের দাম 25 টাকা। তাহলে 240 টাকাতে যখন x সংখ্যক কলম কিনছে, এই x দিয়ে যদি ভাগ করি তাহলে কলমের দাম পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে x প্লাস 1টা কলম যদি কিনি তাহলে x প্লাস 1 দিয়ে ভাগ করলে কলমের দাম পেয়ে গেলাম। এখন বলতেছে প্রথম ক্ষেত্রে যে কলমের দাম, দ্বিতীয় ক্ষেত্রে কলমের দাম হচ্ছে 1 টাকা কম হবে, এই জন্য বিয়োগ 1 লিখছি। এখন জাস্ট আপনি যদি লসাগু করেন x ইন্টু এক্স প্লাস 1, এখানে x প্লাস 1 তাহলে 240x, তাহলে 240x তারপরে প্লাস 240 আর প্লাস মাইনাসে মাইনাস 240x, 240 কাটা, তাহলে উপরে থাকতেছে আমার 240 আর নিচে x আর x গুণ করলে x স্কয়ার প্লাস x ইকুয়াল 1। এখান থেকে যদি আমরা নিয়ে আসি x স্কয়ার প্লাস x ইকুয়াল 240, x স্কয়ার প্লাস x মাইনাস 240 ইকুয়াল 0। আবার বাংলায় চলে আসে 240 ইকুয়াল 0। এবারে মিডল টার্ম করতে হবে। 240 15 15 225, তাহলে 15 আর 16 গুণ করলে আমার 240 হয়। তাহলে x স্কয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল 0। x যদি কমন নেন x প্লাস 16 মাইনাস 15 চলে x প্লাস 16, তাহলে x ইকুয়াল হবে একবার -16 আর x ইকুয়াল হবে 15। মাইনাস তো হইতে পারবে না, তাহলে x হচ্ছে আমার 15 সংখ্যক কলম কিনেছিল। এটা মাঝে এসে আপনি বুঝে ফেলবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে কমন আসে। লাস্ট এই প্রশ্নটা আমরা যদি দেখি, লাস্টটা না, ফোর্থ লাস্ট। ত্রিভুজ ABC এর BC CA AB 5 সেন্টিমিটার। দেখেন একটা ত্রিভুজের 3টাই বাহু থাকে আর এর 3টা বাহুই 5, তার মানে সমবাহু ত্রিভুজ, সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ। তার ক্ষেত্রফল আমরা জানি, সমান বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তাহলে √3/4 এর ভ্যালু দেওয়া আছে 5 5 এ 25, তার মানে 25 √3/4। ক নাম্বার হচ্ছে আনসার। তাহলে ক নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার না, অনেকেই ক নাম্বার হবে আনসার। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়। সমকোণ সন্নিহিত বাহু মানে যেই দুইটা বাহু মিলে কোণটা উৎপন্ন করে। তাহলে এই যে সমকোণের সন্নিহিত বাহু এই দুইটা, তাহলে একটা সন্নিহিত বাহুদ্বয়, একটা দেওয়া আছে 12 আর আরেকটা আমরা জানি না, এই ধরলাম উচ্চতা, বলছে অপর বাহুটা কত। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি 12, উচ্চতা এইটাই হচ্ছে ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে 144। তাহলে কাটলে এখানে 6, তাহলে এইচ ইকুয়াল 144 ডিভাইডেড বাই 6। তাহলে 144কে 6 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে আমার আনসার। তাহলে গ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস, 24। যাক, আপনারা অনেকেই আমারও আগে পারতেছেন, ক্যালকুলেশন যথেষ্ট দ্রুত করতে পারতেছেন, বোঝা যাচ্ছে। এবার যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে 81তম দিন, কি বার হবে? গতকাল শুক্রবার মানে আজ কি বার? আজ হচ্ছে শনিবার। গতকাল শুক্রবার মানে আজ হচ্ছে আমার শনিবার।
আজ যদি শনিবার হয় আমরা জানি আজ থেকে সপ্তম দিনে আবার শনিবার পাবো, ৭তম দিনে আবার শনিবার পাবো, এরকম ১৪তম দিনে শনিবার, ২১তম দিনে শনিবার, ২৮তম দিনে শনিবার দিয়ে ৭, ১১, ৭৭তম দিনে শনিবার পাবো। ৭৭তম দিনে তাহলে ৭-এর যে গুণিতক আমরা শনিবার পাবো। তাহলে ৭৮তম দিন শনির পরে রবি, ৭৯তম দিন রবির পরে সোম, ৮০তম দিন সোমের পরে মঙ্গল, তারপরে ৮১তম দিন হচ্ছে আমার বুধবার। তাহলে আজ থেকে ৮১তম দিন হচ্ছে বুধবার পাওয়া যাবে। ঠিক আছে? ৯, ৮০৪ সানডে নয়, বুধবার। সানডে তো আমার কি, এই যে রবিবার তো ৭৮তম দিনই রবিবার। আজ শুক্রবার মানে, সরি, গতকাল শুক্রবার মানে আজ হচ্ছে শনিবার। তাহলে বুধবার হচ্ছে এটা আনসার। কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে, যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চাকা ছোটটি কিভাবে, সরি, বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে? চিন্তা করেন, একটা বড় চাকা যদি একবার ঘুরে তাহলে ছোটর চাকা কয়বার ঘুরতে হবে? অনেক বেশি বার ঘুরবে। তার মানে বড় চাকা যত স্পিডে ঘুরবে ছোট চাকা তার চাইতে অনেক বেশি জোরে ঘুরবে। তাহলে বড়টির চেয়ে ছোট চাকাটি অবশ্যই আমার গিয়ারে জোরে ঘুরবে, ফাস্ট ঘুরবে। বড়টার চাইতে ছোট চাকাটি তাহলে অনেক ফাস্ট ঘুরবে। তাহলে এই ছিল আজকের আমাদের ৩৫টি প্রশ্ন। আপনারা জানাবেন যে আপনাদের কার কয়টি প্রশ্ন হয়েছে, মানে কত শতাংশ, এটা ৭০% নাকি 65% নাকি 60% নাকি 80% নাকি 90% বা এর চাইতেও যদি বেশি থাকে আপনারা অবশ্যই জানাবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।